বৈশাখ মানে নতুন শুরু, বৈশাখ মানে নতুন স্বপ্ন, বৈশাখ মানে নতুন সূর্য, আর বৈশাখ মানে রবীন্দ্রনাথ। বাঙালির জীবনে এক চিরন্তন ভাস্বর জ্যোতিষ্কর নাম রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালির মনন চিন্তনের কেন্দ্রবিন্দু জুড়ে আজও তিনি। কবিপক্ষের সূচনায় বিভা ক্যাফের আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প খোকাবাবুর প্রত্যাবর্তন। 1891 সালে লেখা এই গল্প নিয়ে 1961 সালে অগ্রদূতের নির্দেশনায় বড় পর্দায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার। বিশ্বকবিকে কবিপক্ষের সূচনায় শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমাদের আজকের এই নিবেদন। অডিও রূপান্তর অভিষেক দেবরায়, গল্প পাঠে সৌরভ রায়, অভিনয়ে অনুকূল, অভিষেক, অনুপমা, অস্মিতা, গদাই প্রদীপ কুমার রায়, রাইচরণের বোন কাব্যশ্রী, খোকাবাবু নীল, শিশু খোকাবাবু অস্মিতা এবং রাইচরণ কৌশিক, প্রচ্ছদ কৃষ্ণেন্দু, আবহ শ্যাডো, পরিচালনা টিম বিভা ক্যাফে, পরিবেশনা ও প্রযোজনা বিভা পাবলিকেশন। রাইচরণ যখন প্রথম বাবুদের বাড়ি কাজ করতে আসে তখন তার বয়স 12। যশোর জেলায় বাড়ি, চিপচিপে চেহারা, চোখজোড়া বড় বড়, জাতিতে কায়স্থ, বাবুরাও কায়স্থ। বাবুদের একমাত্র সন্তান অনুকূল তখন সবে 1 বছরের শিশু। রাইচরণের ওপর ভার পড়ল অনুকূলের দেখাশোনা করার। রাইচরণের কোলে পিঠে চড়েই মানুষ হলো ছোট্ট অনুকূল। ছোট থেকেই রায়চরণ হয়ে উঠল অনুকূলের খুব কাছের বন্ধু। অনুকূলের ওপর সব থেকে বেশি অধিকার যেন রায়চরণের। ধীরে ধীরে সময়ের কাঁটা ঘুরে চলল। পড়াশোনা শিখে ইংরেজ সরকারের অধীনে মুন্সেফ হিসেবে কর্মরত হল সেদিনে সেই ছোট্ট অনুকূল। একসময় অনুকূলের বিয়ের বয়স হল। সুন্দরী সুশ্রী যুবতী অনুপমা হয়ে উঠল তার ঘরণী। বাবা মায়ের অবর্তমানে সংসারের কর্তা এখন অনুকূল। রাইচরণ এখনো সেই একই রকম আছে। বাবু, আর একটু মাংস দিই আপনারে? দিবি? তা একটু বাহ, বেড়ে রেঁধেছিস তো। হুম হুম হুম। আপনি তো আমার হাতের মাংস খেতে ভালোবাসেন, তাই আজ একদম নিজের হাতেই রাঁধছি। নেন নেন। দাঁড়া দাঁড়া, কি হলো মা ঠাকুরন? রাতের বেলা বেশি মাংস খেলে বাবুর শরীর খারাপ করবে। কবিরাজ মশাইয়ের বারণ আছে। একদিন খেলি কি আর হবে মা ঠাকুরন, এই তো বয়স, এখনই যদি। ওনার ভালো মন্দটা তো আমাকেই বুঝতে হবে রায়চরণ। উনি তো আমার স্বামী, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থাক বরং চরণ, সত্যি কবিরাজ মশাইয়ের বারণ আছে। কিছু হলে তখন আবার তোদেরকেই ছুটোছুটি করে মরতে হবে। আরেকদিন রাতিস বরং, সেদিন খাবো, বুঝলি? বেশ। রায়চরণ, এবার থেকে রান্নার দিকটা তোর না দেখলেও চলবে। অত ঝাল মশলা দেওয়া বাঙাল রান্না ওনার সহ্য হবে না। ওটা রান্নার লোকের সঙ্গে আমি বুঝে নেব। আচ্ছা মা ঠাকুরন। চরণকে কথাগুলো ওভাবে না বললেও পারতে। ভুল কি বলেছি? আমার বাবু সোজা কথা সোজাভাবেই বলা অভ্যেস, তা তুমি ভালো করেই জানো। বুঝতে পারছি, কিন্তু তোমার কথায় আজ কিন্তু চরণ খুব আঘাত পেয়েছে। ওর চোখ ছলছল করছিল। দেখো, একদিন সামান্য অনিয়ম হলে আমার এমন কোনো স্বাস্থ্যহানি হতো না, এই কথা তুমিও জানো, আমিও জানি। তবু চরণকে কথাগুলো বললে। একটা জিনিস তোমায় বুঝতে হবে, চরণ আমায় ছোট থেকে আগলে রেখে বড় করেছে। আমার জন্য ওর মনে রয়েছে পিতৃস্নেহ। সেটা রাতারাতি কেড়ে নেওয়া যায় নাকি কেড়ে নেওয়া উচিত?
বলো। তাতে আমি কি করব বলো? তোমার স্বাস্থ্যের কথা ভেবেই যা বলার বলেছি। আমি তোমার স্ত্রী, তোমার উপর আমার অধিকার যে সবচেয়ে বেশি এটা ওকে বুঝতে হবে। যতই হোক, যেমনই হোক, রাইচরণ আদতে তো একজন ভৃত্য। এটা ভুলে গেলে চলবে কেন? তোমার এই অন্ধ রাইচরণ ভক্তি একদিন সংসারে বড় সড় সর্বনাশ ডেকে আনবে, এই আমি বলে রাখলাম। তোমাকে বুঝিয়ে সত্যিই কোনো লাভ হবে না, তুমি আজ কিছুই বুঝবে না। দেখো অনুপমা, সামান্য লঙ্কার ঝাল আমি সহ্য করতে পারি, সেই ঝাঁজ সেই ঝাল সে তো ক্ষণস্থায়ী, তাই না? মানে? শুয়ে পড়ো। অনুকূলের ওপর যে সব অধিকার আর তার নেই, সেটা সেদিনের পরই উপলব্ধি করতে পারল রাইচরণ। মেনে নিতে কষ্ট হচ্ছিল ঠিকই, তবে স্বামীর ওপর স্ত্রীর অধিকার যে সবচেয়ে বেশি, সেটা মেনে নিতেই নিজেকে মানিয়ে নিতে বেশি বেগ পেতে হলো না। তবে বিধাতা যেমন একদিক শূন্য করেন, তেমনি ভরিয়ে তোলেন আরেক দিক থেকে। অনুকূলের পুত্র সন্তান হলো। রাইচরণ তাকে খোকাবাবু বলে ডাকত। রাইচরণের নতুন সঙ্গী ঠিক যেমন ছিল অনুকূল অনেক বছর আগে, জন্মের পর থেকে কোলে পিঠে করে খোকাবাবুকে মানুষ করতে থাকলো রাইচরণ। অনুপমা ঈষৎ আপত্তি করলেও তেমন কোনো উপদ্রব উপস্থিত হয়নি। আস্তে আস্তে খোকাবাবু হামাগুড়ি দিয়ে চৌকাঠ পেরোতে শিখল। বাবাকে বাবা, মাকে মা, পিসিকে পিসি ডাকলেও রাইচরণকে চন্ন বলে ডাকতে শুরু করল। যেন জন্ম থেকেই সে জানে যে রাইচরণ আদতে ভৃত্য মাত্র। রাইচরণ তাতেই ভীষণ উচ্ছ্বসিত হয়ে ওঠে। আসলে কিছু মানুষ ভৃত্য হতেই জন্মায়, সেবা করেই তাদের আনন্দ। মা ঠাকুরুন, মা ঠাকুরুন। কিরে, কি হলো? এত হন্তদন্ত হয়ে এলি যে? খোকা কোথায়? খোকা বাবু তো বারান্দায় গাড়িতে বসে খেলতেছে। মা ঠাকুরুন, আজ খোকা বাবু আমায় সন্ন সন্ন করে ডেকেছে। কত বুদ্ধি গো আমাদের খোকা বাবুর। দেখে নেবেন মা ঠাকুরুন, খোকা বাবুর খুব বুদ্ধি। বড় হলে নির্ঘাত জজ হবে, 5,000 টাকা রোজগার করবে। তোদের কাণ্ড কারখানা দেখে সত্যি আর বাঁচি নে বাপু। তুই পারিসও বটে, খোকা এখন সবে ছেলে মানুষ। তাতে কি মা ঠাকুরুন, আমাদের বাবুও তো ছোটবেলায় ঠিক এমনই ছিল। কি বুদ্ধি! ঠিক এইরকম ভাবে খিলখিল করে হেসে আমায় জড়িয়ে ধরতো, আমার পিঠে চেপে আমায় ঘোড়া বানিয়ে ঘরময় দাপিয়ে বেড়াতো। এই যেন ঠিক আমাদের বাবু। হ্যাঁ হ্যাঁ রে, শোন, খোকাকে কিন্তু একটু চোখে চোখে রাখিস। যা দুরন্ত হয়েছে, আমার কিন্তু সব সময় চিন্তা হয়। একদম চিন্তা করবেন না মা ঠাকুরুন, একদম চিন্তা করবেন না। রাইচরণ থাকতে খোকা বাবুর গায়ে একটা আঁচড়ও লাগবে না, এই বলে রাখলাম। খোকা বাবু কি শুধু আপনাদের ছেলে গো, খোকা বাবু যে আমারও ছেলের মতো, আমার সব থেকে বড় মনিব গো। নে, অনেক বকবক করেছিস, যা এবার খোকা একা একা কি করছে দেখ। এই যাই মা ঠাকুরুন। আর শোন, বেলা হলো, খোকা স্নান খাওয়ার সময় হয়ে এলো, ওকে নিয়ে আয় আস্তে আস্তে। আচ্ছা মা ঠাকুরুন। দেখতে দেখতে কেটে গেল আরো কিছু কাল। পদ্মা তীরবর্তী এক জেলায় বদলি হলো অনুকূল। কলকাতা থেকে একটা ঠেলা গাড়ি ছেলের জন্য সেখানে নিয়ে গেল সে। শাটিনের জামা, মাথায় জরির টুপি, হাতে সোনার বালা, পায়ে দুটো গাছি মল পরিয়ে প্রত্যেক দিন দুবেলা রাইচরণ তার খোকাবাবুকে হাওয়া খাওয়াতে নিয়ে যেত। বর্ষাকাল। পদ্মা ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছে, সবসময় যেন ফুঁসছে। একের পর এক পাড় ভাঙছে, তছনছ হয়ে যাচ্ছে জনপদ। ঢেউ দাপিয়ে এসে সব খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, নিমেষে বিলীন হয়ে যাচ্ছে সবকিছু। সেদিন দুপুরবেলা আকাশের মুখ ছিল গম্ভীর।
তবে বৃষ্টির সম্ভাবনা বিশেষ ছিল না। রায়চরণের ক্ষুদ্র প্রভুটি কিছুতেই ঘরে থাকতে চাইল না। অগত্যা গাড়ি ঠেলে ঠেলে রায়চরণ খোকাবাবুকে নিয়ে ধান ক্ষেতের প্রান্তে নদীর তীরে এসে উপস্থিত হলো। নদীতে কোনো নৌকা নেই, মাঠে একটিও লোক নেই। মেঘের আড়াল থেকে মাঝে মাঝে সূর্যের কিরণ পরপাড়ের বালুচরে প্রতিফলিত হয়ে যেন এক নিসর্গ দৃশ্যের কাব্য রচনা করছে। একসময় খোকাবাবু গাড়িতে বসে আধো আধো ভাবে হাত নেড়ে বলতে থাকলো, কাছেই একটি কদম গাছে কদম ফুল ঝুলছিল। খোকাবাবুর নজর সেদিকেই গিয়েছে। সুন্দর কদম ফুলগুলো তাকে আকৃষ্ট করছে ভীষণভাবে। রায়চরণ কয়েকদিন কয়েকটি কদম ফুল পেরে কাঠি দিয়ে গাড়ি মতন বানিয়ে দিয়েছিল। শিশুটির তাতেই এক আসক্তি ও আকর্ষণ তৈরি হয়েছে। কিন্তু এখন চারপাশে জল কাদা ভর্তি। তার মধ্যে রায়চরণের ইচ্ছে করছিল না ফুল পাড়তে। তাছাড়া ফুলগুলিও ছিল অনেকটাই উঁচুতে। রায়চরণ শিশুটিকে অন্যদিকে দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করল। ওই দেখো খোকা বাবু, ওই দেখো পাখি উড়ে গেল। ডাকো 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 ডাকো, আয় পাখি, আয় আয় আয়, ডাকো ডাকো ডাকো। দেখো দেখিনি, অবশ্য হবে নাই বা কেন? যে ছেলে বড় হয়ে জজ হবে তাকে কি আর অত সহজে ভোলানো যায়? না, আমায় আমায় যেতেই হবে, দেখতে পাচ্ছি। খোকা বাবু, খোকা বাবু, বেশ বেশ, এই তো যাচ্ছি আমি ফুল পাড়তে, এক্ষুনি আসছি। তুমি কিন্তু গাড়ি থেকে একদম নামবে না, কেমন? একদম শান্ত হয়ে লক্ষ্মী ছেলে হয়ে বসে থাকবে। খোদার জলের দ্বারে যাবে না যেন। এই এক্ষুনি আসতেছি। শিশুমন এক বিচিত্র গোলক ধাঁধা। সেখানে যে কখন কোন প্রবৃত্তি মাথাচাড়া দিয়ে ওঠে তা একমাত্র বিধাতাই জানেন। এই যে রায়চরণ খোকাবাবুকে নিষেধ করে গেল জলের ধারে যেতে, শিশুটির মনে হঠাৎ এক দুষ্টুমি আর কৌতূহল এসে উপস্থিত হলো। রায়চরণ সরে যেতেই সে গাড়ি থেকে নেমে জলের ধারে গিয়ে দাঁড়ালো। পদ্মার ঢেউ তখন ভয়াল, ভয়ঙ্কর, যেন বিশ্বের অন্য প্রান্ত থেকে হাজার হাজার শিশু খোকাবাবুকে আহ্বান জানাচ্ছিল তাদের নিষিদ্ধ খেলাঘরে প্রবেশ করার জন্য। নিয়তি এমনই অমোদ, এমনই নির্মম। নদীর পাড়ে গিয়ে একটা ছোট্ট ডাল তুলে নিয়ে মাছ ধরার ভান করে খেলতে আরম্ভ করলো সে। চারপাশে পাড় ভাঙছে, তারই মধ্যে সবার অগোচরে আরেকটা পাড় ভাঙল। চুপ করে শব্দ হলো, কোথাও কিছু নেই। বর্ষাকালে এমন শব্দ কতই না হয়, কে আর লক্ষ্য রাখে? রায়চরণও রাখেনি। সে কিছুক্ষণ পর তার খোকাবাবুর জন্য একগুচ্ছ কদম ফুল পেড়ে নিয়ে এলো হাসতে হাসতে। বেচারা জানে না যে ইতিমধ্যেই নিয়তি তার কত বড় সর্বনাশ করে ফেলেছে। খোকা বাবু, খোকা বাবু, এই দেখো কতগুলো কদম ফুল নিয়ে এসছি তোমার জন্য। এই যে, এই এই দেখো। কি খোকা, খোকা বাবু, গাড়িটা গাড়িটা খালি পুড়ে আছে। খোকা বাবু কোথায় গেল? তবে কি ওদিকে? সর্বনাশ, ওদিকে তো পদ্মা। হ্যাঁ, কি হইব এখন? খোকা বাবু, খোকা বাবু, খোকা বাবু কোথায় গেলি গো? সারা দাও খোকা বাবু, লক্ষ্মী দাদা বাবু আমার, সারা দাও গো। দুষ্টুমি করি লুকিয়ে থাকুনি। ওদিকে কি একটা নড়ছে না ঝোপের ওখানে? তাইলে বোধহয় ওইখানে লুকিয়ে আছে। দেখি তো, দেখি। এই যে খোকা বাবু, ধরে ফেলছি। কি এ তো কিছুই না, শুধু একখান সেনা কাপড়। খোকা বাবু কোথায়?
খোকা বাবু, খোকা বাবু, খোকা, কোথায় তুমি খোকা বাবু? আমার কোথায় গেলে খোকা বাবু? কি সর্বনাশ হয়ে গেল খোকা বাবু, কি সর্বনাশ হয়ে গেল বাবু, মা ঠাকুর, বাবু চলে গেছে মা ঠাকুর, আমি পারিনি খোকা বাবু, খোকা বাবু, এ কি সর্বনাশ হয়ে গেল খোকা বাবু, খোকা বাবু। কি করেছিস আমার ছেলেকে? বল, কি করেছিস? মা ঠাকুর, আমার ছেলেকে ফিরিয়ে এনে দে রায়চরণ, নইলে তোকে আমি পুলিশে দেব। তাই দেন মা ঠাকুর, তাই দেন, তাই দেন। আহ অনু, কি করছোটা কি? তুমি কি পাগল হয়ে গেলে? তুমি চুপ করো। তোমার আশকারা পেয়ে পেয়েই রায়চরণ আজ আমাদের এত বড় সর্বনাশ করলো। আমাদের ছেলেটাকে চুরি করেছে ও। না না মা ঠাকুর, না, বিশ্বাস করেন, আমি আমি খোকা বাবুকে চুরি করিনি, চুরি করিনি। চুপ কর, একটা কথাও বলবি না তুই। চোর, বেঈমান, যে বাড়ির ভাত খেয়ে মানুষ হলি সেই বাড়ির এত বড় সর্বনাশ করলি তুই। তোমায় আমি বারবার বারণ করেছিলাম চাকর চাকরের মতো থাকুক, তা নয় পায়ের জুতোকে মাথায় তুলেছো যেমন তেমন। আমার আমার খোকা, মা ঠাকুর, দে আমার ছেলেকে ফিরিয়ে এনে দে। তোর কাছে হাত জোর করে ভিক্ষে করছি, আমার বাচ্চাকে ফিরিয়ে এনে দে। যা টাকা চাইবি আমি দেব, দরকার হলে আমার সব গয়না খুলে দিয়ে দেবো। আমার ছেলেকে ফিরিয়ে এনে দে রায়চরণ, দে। মা ঠাকুর, আমি সত্যি চুরি করিনি গো মা। যদি আমার উপায় থাকতো তাহলে আমি খোকা বাবুকে এক্ষুনি আপনার হাতে তুলে দিতাম, বিশ্বাস করেন এক্ষুনি। বাবু, তুই আমার ছেলেকে ফিরিয়ে দিবি না, তাই তো? মা, আমি এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে দূর হয়ে যা। জীবনে আর কোনো দিন যেন তোর মুখ না দেখতে হয়। চলে যা। কি কি বলছো কি তুমি? ঠিকই বলছি, আমার খোকার গায়ে যে সোনার গয়না ছিল সেগুলোর লোভে ও খোকাকে চুরি করেছে। তুই চলে যা। মা ঠাকুর, বেশ বেশ চলে যাচ্ছি, তবে তবে সত্যি বলছি মা ঠাকুর, সত্যি বলছি, খোকা বাবুকে আমি চুরি করিনি গো, চুরি করিনি। রাক্ষসী পদ্মা আমাদের সর্বনাশ করছে, সর্বনাশ করছে। আমি আমি যাই বাবু, যাই বাবু, যাই। রায়চরণ চলে গেল। অনুকূল কিছু বলতে পারল না। একদিকে স্ত্রী, সেই সঙ্গে সন্তানহারা পিতার আকুতি, অন্যদিকে রায়চরণের প্রতি কর্তব্য, কৃতজ্ঞতা। কিন্তু যে কোনো বিবাহিত পুরুষের মতোই হেরে গেল অনুকূল। আসলে সন্তান হারানোর ক্ষত তাকেও আহত করেছিল। রায়চরণ যে তাদের ছেলেকে চুরি করেনি এ কথা বিশ্বাস করলেও
তাদের ছেলে যে রায়চরণের গাফিলতিতেই নিরুদ্দেশ হয়েছে, এ কথা তার হৃদয়কেও বিদ্ধ করেছিল। রায়চরণ দেশে ফিরে গেল। এতদিন তার সন্তানাদি হয়নি। 1 বছর যেতে না যেতেই রায়চরণের স্ত্রী এক পুত্র সন্তান প্রসব করল। তারপর আতুর ঘরেই এই পৃথিবীর মায়া কাটিয়ে বিদায় নিল। রায়চরণের কেবলই মনে হলো এই শিশুটি ছল করে তার খোকাবাবুর জায়গা নেওয়ার জন্য পৃথিবীতে এসছে। ফলে সন্তানের প্রতি তার মন অতিশয় বিষিয়ে রইল। প্রভুর একমাত্র ছেলেকে জলে ভাসিয়ে নিজে পুত্র সুখ ভোগ করবে, এখনো মহাপাতকের কাজ সে করতে পারবে না। পিতার কাছে নিতান্ত হেলাফেলার বস্তু নয় এই শিশু, তাই তার নাম রাখা হলো ফেলনা। রায়চরণের বিধবা বোন না থাকলে শিশুটির হয়তো বেশি দিন এই পৃথিবীর জল হাওয়া ভোগ করা যেত না। ধীরে ধীরে সময় নিজস্ব গতিতে এগোতে থাকলো। ফেলনা বড় হলো, আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে চৌখাট পেরোতে শিখল। পিসিকে পিসি ডাকতে শুরু করলো। ফেলনার আচরণ, কণ্ঠস্বর সবকিছুই যেন অনেক অনেক দিনের চেনা, বহুকাল আগে অতীতের চাপা পড়ে থাকা এক লুপ্ত ইতিহাস। শুনছিস? হ্যাঁ, কি হয়েছে দাদা? আজ আমি একটা জিনিস বুঝতে পারছি রে। আমাদের আমাদের ফেলনা আর কেউ নয়, এ আমাদের হারিয়ে যাওয়া খোকা বাবু। কি সব বলছো বলো তো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ রে, সত্যি। সেই একরকম গলার আওয়াজ, সেই একরকম হাঁটা, সেই হামাগুড়ি দিয়া চৌকাট পেরোনো, পিসিকে পিসি ডাকা। সত্য বলছি, বিশ্বাস কর, এ ছেলেও খুব বুদ্ধিমান। বড় বলে জজ হবে রে। দাদা, পাগলামির একটা সীমা আছে। তোমার এই দিনরাত খোকা বাবু করাটা কিন্তু সুস্থ মানুষের লক্ষণ নয়। তুই থাম, তুই জানিস না তাই এত বক বক করতেছিস। মা ঠাকুরন ঠিকই বলছিল। মা জানতো তার ছেলেকে কে চুরি করছিল। আমি ছেলেকে ফিরিয়ে দেবো রে। কি সব বলছো? তুমিই তো বলেছিলে যে পদ্মার জলে ভেসে খোকা বাবু। মিথ্যা বলছিলাম রে, মিথ্যা বলছিলাম। খোকা বাবুকে আমি চুরি করছিলাম। আমি চোর রে, হ্যাঁ আমি চোর। ফিরাই দেব, ফিরাই দেব। তুমি কি আবার কোনো সর্বনাশের পথে পা বাড়াবে বলে ঠিক করেছো নাকি? দাদা, দাদা, ছেলেটার মুখের দিকে একটু তাকাও। তাই তো তাকাবো রে পাগলি। যাদের ছেলে তাদের ফিরাই দিতে হবে না। খোকা বাবু, খোকা বাবুকে ফিরাই দিতে হবে তো। ভালোবেসে আমাদের খোকা বাবু আমার কাছে ধরা দিয়েছে। ওর যত্নের কোনো অভাব রাখবো না, আমি কোনো অভাব রাখবো না। এসব কি শুনছি দাদা? কি শুনছিস? তুমি নাকি দক্ষিণের জমি দুটো বেচে দিয়েছো? হ্যাঁ, বেচে দিছি তো। 7 পুরুষের ওই জমি বেচে দিলে তুমি? আমায় একবারও জানালে না? জানাবো আবার কি? আমি তো আর ওই জমিতে চাষ করতে যাচ্ছিলাম না। কোঠা বাড়ি বানানোর ক্ষমতা আমার নাই, শুধু শুধু পড়েছিল। তাই ভাবলাম বেশি দিই, কিছু কাজে তো আসবে না কি? কি কাজ? আরে বাবা, আমাদের খোকা বাবুর তো পড়াশোনা শেখার বয়স হলো নাকি? তা ও কি এই অসগাঁয়ের স্কুলে পড়াশোনা শিখবে নাকি? কলকাতায় নিয়ে গিয়া আমি খোকা বাবুকে সাহেবী স্কুলে ভর্তি করাবো। সাহেবদের সাথে মিশে ইংরেজি শিখে মস্ত বড় হবে আমাদের খোকা বাবু। তুমি কি ফেলনার স্কুলের খরচ চালাবার জন্য জমি জিরে বেচে দিলে?
না বেচলে পয়সা খান পাবো কোত্থেকে শুনি? আর শোন, ফেল না বলবি না একদম, ও আমাদের খোকা বাবু। হ্যাঁ, তুই চিন্তা করিস না, এই বাসা, এই পুকুর, ধান জমি এইসব থাকবে, সব কিছু দেখাশোনা করবি তুই। হ্যাঁ, তুই একা মানুষ, এতেই চলে যাবে। আমি কলকাতায় গিয়ে ওই কুলি হোক মজুর হোক একটা কিছু কাজ জুটিয়ে নেব। হ্যাঁ, তুই একদম চিন্তা করিস না, বুঝলি? একদম চিন্তা করিস না। তুমি কি করছো তুমি জানো? ঠিক জানি, অনেক বছর আগে করা একটা ভুল, সেটাই শুধরে নিতে হবে। হ্যাঁ, শোন, ও ও ফেলনা নয়, ও হলো খোকা বাবু। আমি কিন্তু ওর বাপ নই। কি সব বলছো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি, মাথায় রাখবি যা বললাম। দাদা, তুমি জানো না তুমি কি কি করছো? অন্যকে ভরিয়ে দিতে গিয়ে শেষে তুমি না সব দিক থেকে শেষ হয়ে যাও দাদা। বড় ভয় হয়, মন বলছে যা করছো ঠিক করছো না, খুব বড় ভুল হয়ে যাচ্ছে। কিন্তু রাইচরণ কোনো কথায় কর্ণপাত করল না। ছেলেকে বড় ঘরের ছেলের মতোই মানুষ করতে লাগলো। শাটিনের জামা, জরির টুপি কিনে দিল, মৃতা স্ত্রীর গয়না ভেঙে চুড়ি আর বালা গড়িয়ে দিল। পাড়ার কারোর সঙ্গে তাকে খেলতে দিত না, সে নিজেই হয়ে উঠল তার খেলার সঙ্গী। পাড়ার লোকে ফেলনাকে নবাব পুত্তুর বলে কটাক্ষ করত, রাইচরণকে বলতো পাগল। ধীরে ধীরে ফেলনা বড় হলো, রাইচরণ যেন প্রস্তুত ছিল। কলকাতায় গিয়ে সে ফেলনাকে ভালো স্কুলে ভর্তি করলো। ছেলের পোশাক আশাক, কেশ বিন্যাস থেকে শুরু করে যাবতীয় সবকিছুর দিক থেকেই সে ছিল সজাগ। রাইচরণ নিজে অনেক কষ্ট করে একটা কাজ জোগাড় করে নিয়েছিল। যেমন তেমন করে দুবেলা দুমুঠো ভাত, লজ্জা নিবারণের জন্য কিছু পোশাক, আর মাথার ওপর একচালা ভগ্ন প্রায় একটি ঘর ছাড়া তার আর কোনো চাহিদা ছিল না। ছেলের যত্নে কোনো রকম ত্রুটি রাখত না সে। ছেলের কাছে রাইচরণ ছিল স্নেহে বাপ আর সেবায় ভৃত্য। ফেলনা রাইচরণের আসল পরিচয় জানত না। তাকে সে বিশেষ পছন্দ করত, কিন্তু তা অনুগ্রহের। সে যে ছাত্র বিন্যাসে থাকত, সেখানকার অনেকেই বাঙাল, অশিক্ষিত, রাইচরণকে নিয়ে নানান রকম রসিকতা করত। আড়ালে ফেলনাও তাতে যোগ দিত। এভাবেই কাটছিল এক একটি দিন, এক একটি বছর। আরে এই যে শুনছো, খাওয়ার সময় তো হয়ে এসেছে, তাড়াতাড়ি নিচে চলে এসো। হ্যাঁ যাব। আচ্ছা, ওই লোকটা অনেকদিন আসে না যে, বলি শরীর টরীর বিগড়েছে নাকি? কোন লোক? আরে ওই যে রাইচরণ না কি যেন একটা নাম। ও হ্যাঁ, কে জানে, তা আমি জানি না, আমারও কিছু জিনিস দরকার ছিল। যাই বলো, লোকটা কিন্তু বেশ মজার। বাঙাল কি আর সাধে বলে, আর জামা কাপড়ের যা ছিঁড়ি ছাড়। আহ, কি হচ্ছে কি গদাইদা? ইস, এমন ভান করছো জানো, তুমি নিজে ওকে বাঙাল আর গাইয়া বলো না কখনো। আহ গদাইদা, আমি সব শুনেছি। তাতে দোষের কি আছে শুনি? যেমন লোক তেমনি তো বলবে নাকি? আস্তে আস্তে, চরণ যেন কিছু জানতে না পারে, খারাপ ভাববে। খোকা বাবু, ওই দেখো দেখো দেখো, নাম করতেই হাজির। খোকা বাবু। আরে তখন থেকে কেবল চিৎকার জুড়েছে কেন শুনি? কি হয়েছেটা কি? যাও তো, সব সময় কথার মাঝে নাক গলাও কেন শুনি? হ্যাঁ, চাকর চাকরের মতো থাকতে পারো না? চাকর চাকরের মতো থাকতে পারে না, নিজে যেন একেবারে রাস্তায়। যাও তো দেখিনি, আমার এখন খোকা বাবুর সাথে কথা আছে। খাবারের সময় কিন্তু হয়ে এলো, আমি আর ডাকতে আসতে পারবো না, এই বলে দিলাম। ভীষণ বাজে বকে এই গদাইটা, যত সব। এই যে খোকা বাবু, এই দেখো তোমার জন্য কি এনেছি। এই দেখো, মাথার গন্ধ তেল, বিলিতি সাবান, আর এই দেখো 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 গোলাপি রেউড়ি।
তুমি খেতে ভালোবাসো তাই না? এনেছি তোমার জন্য, এনেছি, দেখো দেখো। চরণ, আমার একটা ঝর্ণা কলম চাই আজকেই। এই ঝর্ণা কলম তো তোমার কাছে আসে না খোকা বাবু? হ্যাঁ, একটা কিনে দিলাম সেবার। হ্যাঁ, একটা কলমে কি আর চিরকাল চলবে? ওটা একদম সাদামাটা, কম দামি। সে সবাই ভালো ভালো বিলিতি কলম ব্যবহার করে, আমার ওরকম একটা চাই। আমি কিছু জানি না, আমার চাই। বিলিতি কলম? সে তো মেলা দাম। না না, আমি কিছু জানি না চরণ, আমার ওরকম একটা বিলিতি কলম চাই, ব্যাস। তুমি কিনে দেবে আমি জানি না। বেশ বেশ, তাই দেবো। তুমি কিছু চিন্তা করো না খোকা বাবু, আমি ঠিক এনে দেবো। হ্যাঁ হ্যাঁ। না, আজকাল শরীরে আর দেয় না। মেঘে মেঘে বেলা তো আর কম হইল না। চুলে যেমন পাক ধরছে, হাড়ের জোরও কমছে। আর পেরে উঠতেছি না। মালিকের আজকাল আমায় বড় সহ্যই হয় না যেন। সব সময় শুধু খিট খিট করিয়েই যাচ্ছে। টাকা যখন দিচ্ছে, টাকা উসুল করতে চায়। কিন্তু আমি কি করি? হ্যাঁ, কি করি আমি? এখন তো আর শরীরে আগের মতন জোর পাই না। কোমরে ব্যথা হয়ে যায় অল্পেতেই। সময় বোধহয় ফুরিয়ে আসতেছে। কিন্তু কিন্তু আমার যে একটা বড় কাজ এখনো বাকি আছে। না না, সেইটা না করে আমার ছুটি নাই। আজকাল ছেলেটার চাহিদাও বড় বেড়ে গিয়েছে। আজ এটা চাই, কাল ওটা চাই। অবশ্য অবশ্য ওকেই বা দোষ দিই কিভাবে? ও যে আমার খোকা বাবু, কত বড় বাড়ির ছেলে, ওর তো এইটুকু চাহিদা থাকতেই পারে। কিন্তু আমি বা কোথা থেকে? হাতও তো আস্তে আস্তে খালি হয়ে আসতেছে। না, এবার আমায় আমার কাজ করতে হইব। আর দেরি করলে চলবো না। মাঝে মাঝে মন চায় না, কেমন একটা টান। হ্যাঁ, এইকেই বোধহয় রক্তের টান বলে। সেটা তো মানতেই। না না, এসব আমি কি বলতেছি? ও তো আমার খোকা বাবু, ওর সাথে আমার রক্তের টান কিভাবে? মামা, মা মঙ্গলচণ্ডী, মা, মা সাহস দাও মা। আমি যেন পারি মা, আমি যেন আমি যেন আমার কাজ শেষ করতে পারি। মা সাহস দাও, মা সাহস দাও। খোকা বাবু, ও খোকা বাবু। আহ, এ তো মহাজালা হলো। রাস্তা থেকে এমন চেল্লাতে চেল্লাতে আসো কেন বাবু? এ কি তোমার বাঙাল পাড়া পেয়েছো নাকি? হ্যাঁ, থামো তো তুমি, বড্ড জ্বালাও। সরো সরো, উপরে যেতে দাও। লাট সাহেব আমার, উনি যখন ইচ্ছে তখন আসবেন, আর ওনার খোকাবাবু যেন স্কুল কলেজ ফেলে রেখে ওনার জন্য হত্যে দিয়ে বসে থাকবে। ঢং যত। অনেক চাকর বাকর দেখেছি বাপু, এরকম গাইয়া আর বাঙাল জন্মে দেখিনি। খোকা বাবু নাই? এখনো স্কুল থেকে ফেরেনি। যাও যাও যাও, পরে এসো তো বাবু। ও, এখনো স্কুল শেষ হয় নাই বুঝি। আসলে আজকাল আর মনে থাকে না কিছু। হবে না, বয়সটা তো কম হলো না, আর কতদিন এভাবে টানবে? আর বোধ করি বেশি দিন নয় গো গদাই। কেন, চাকরিতে জবাব দিচ্ছ নাকি? তা এক প্রকার ধরি নিতে পারো। অনেক বছর আগের করা একটা ভুল শুধরে নিতে হবে গো। আচ্ছা, কিসব বলছো বলো তো? বয়সের সাথে সাথে মাথাটাও বিগড়চ্ছে নাকি? এ কি চরণ, তুমি? এই তোমার জন্য হত্যে দিয়ে বসে আছে। দেখো কি মন্ডা মিঠাই এনেছে তোমার জন্যে। সত্যি বাপু, ভাগ্য করে চাকর পেয়েছিলে একখানা। আহ, তুমি এখন যাও দেখিনি, মেলা ফ্যাস ফ্যাস করো না। হ্যাঁ, তাই যাই। যত সব বাঙাল ভূত। এই যে খোকা বাবু, এই টাকা কটা রাখো বুঝলে। হ্যাঁ, দরকার মতো খরচ করবে। টাকা?
টাকা দিয়ে আমি কি করব? রাখোই না, দরকার মতো খরচ করবে। তুমি কোথাও যাচ্ছ নাকি চরণ? হ্যাঁ গো খোকা বাবু, যাচ্ছি। আমাকে তো যেতেই হবে। ওই কোথায় যাচ্ছ? ওই একটু দেশির বাড়ি যেতে হবে কিছুদিনের জন্য, খুব খুব দরকার। কই আগে বলনি তো? এই হঠাৎ করে ঠিক করলাম। তুমি কটা দিন লক্ষ্মী ছেলে হয়ে থাকো বুঝলে, আমি ফিরে এসে তোমায় তোমায় একখান জায়গায় নিয়ে যাব। আমাকে আমাকে কোথায় নিয়ে যাবে? সে ওই সময় হইলেই দেখতে পাবে। আসি গো খোকা বাবু, ভালো থেকো। চরণকে আজ কেমন অন্যরকম দেখালো। কোথায় নিয়ে যাবে আমাকে? উফ, সারাদিন যা ধকল গেল, এবার গরমটাও পড়েছে তেমন। বৈশাখেই যেন পৃথিবীর সবটুকু জল বাষ্প হয়ে যাবে। ওরে কে আছিস, একটু জল দে। ইংরেজ সরকারের অধীনে কাজ করার যে কি জ্বালা। সামান্য তিল থেকে তাল হলেই একেবারে সদর তলব। সুরেন বাড়ুজ্যেরা কি করে সেটাই এখন দেখার। আবেদন নিবেদনের পালা তো চলছে, এদিকে এই নাও জল। এ কি তুমি? কাজের লোকেরা সব কোথায়? আমি নিয়ে এসেছি। শান্তি। জানো ওদিকে কি কাণ্ড হয়েছে? আমেরিকার শিকাগোতে বক্তৃতা দিয়ে পৃথিবী মাত করে দিয়েছে নরেন্দ্রনাথ। বাচ্চা ছেলে, অথচ কি তেজ, কি জ্ঞান। পরমহংসদেবের শিষ্য, ওই যে আমাদের সিমলেপাড়ার বিশ্বনাথ দত্ত। কি হলো? কি ভাবছো? কিছু বলবে নাকি? এই শিকড় আর আশীর্বাদী ফুলটা মাথায় ছুঁয়ে দিই, এসো। আরে আরে, ওসব আবার কি? চুপ করো, এসো। আজ এক সন্ন্যাসী ঠাকুর এসেছিলেন, উনি এটা দিয়ে গেলেন। বললেন এই মন্ত্রপ্রত শিকড় আর আশীর্বাদী ফুল আমাদের কোল আবার ভরিয়ে দেবে। আচ্ছা, তুমি কি ছেলে মানুষ হলে অনু? এসবে কি কিছু হয়? সব মিছে কুসংস্কার। তুমি সারাদিন কাজে ডুবে থাকো, তুমি কি বুঝবে মায়ের যন্ত্রণা। আমি যে সারাদিন কিভাবে, এখনো চোখ বুঝলেই আমাদের খোকার মুখটা চোখের সামনে ভেসে ওঠে যেন। জয় হোক মা ঠাকুরুন, জয় হোক। কে? আমায় চিনতে পারলেন না বাবু? অবশ্য না চিনবারই কথা, কত বছর আগের কথা। আমি আমি চরণ গো, রাইচরণ। রাইচরণ? তুই? কি চেহারা হয়েছে তোর, হ্যাঁ? আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়, বস। তা কেমন আছিস? ভালো আছি বাবু। পেন নাম মা ঠাকুরন। আমি ভেতরে যাচ্ছি। যাবেন না মা, যাবেন না। আজ যে একটা কথা বলতে আমার এখানে আসা, সেইটা যে আপনাদের শুনতেই হবে মা। তুই মনে হয় ভুলে যাচ্ছিস যে তোকে এই বাড়ি থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। তোর সাথে আর কোনো কথা থাকতে পারে না। এখন বাড়িতে অন্য চাকর আছে, তোর আর কাজেরও কোনো আশা নেই। তোর মতো একটা মিথ্যেবাদী চোর। ঠিক বলেছেন মা ঠাকুরন, ঠিক বলছেন। আমি মিথ্যেবাদী, আমি চোর। আমি সেই দিন গয়নার লোভে খোকাবাবুকে চুরি করছিলাম। কি বলছিস কি তুই? ঠিক বলছি বাবু। তবে বিশ্বাস করেন, আমি খোকাবাবুর কোনো ক্ষতি করি নাই। খোকাবাবু ভালো আছেন, ভালো আছেন খোকাবাবু। কোথায় আজ আমার ছেলে বল? কলকাতার স্কুলে পড়াশোনা করছে। আমি পরশু খোকাবাবুরে নিয়ে আসবো মা ঠাকুরন। সত্যি বলছিস? হোগো, তুমি জিজ্ঞেস করো ওকে, ওর কোনো কথা আমার বিশ্বাস হয় না।
সত্যি বলছি গো মা ঠাকুরন, জীবনে অনেক পাপ করছি, আর পাপ করলে দমে সহ্য হবে না। বেলা হয়ে এলো, এই বারাসত থেকে কলকাতা অনেকটা পথ। আমি এখন আসি, রাত হয়ে গেলে আজকাল চোখে ভালো দেখি না। আমি আমি পরশু আসবো, খোকা বাবুরে নিয়ে আসবো। আমি তোমায় আগেই বলেছিলাম ওই চাকরটাই আমাদের খোকাকে চুরি করেছে। হ্যাঁ গো, ও কি সত্যি সত্যি খোকাকে নিয়ে আসবে? আমাকে একটু একা থাকতে দাও অনুপমা, মাথাটা বড্ড ধরেছে। খোকা বাবু, খোকা বাবু, আরে চরণ, কবে ফিরলে? এই তো গতকাল গো। শোনো খোকা বাবু, তুমি কাল সকাল সকাল একদম তৈরি হইয়া থাকবে। তোমায় নিয়ে একটা জায়গা যাও। কোথায়? তোমার নিজের বাসায় গো খোকা বাবু, তোমার তোমার বাপ মায়ের কাছে। বাবা মা? কই, আমাকে তো কখনো বলনি তাদের কথা। বলিনি মানে? এই তো এখন বললাম। তোমার বাপ মা কত বড় চাকরি করে জানো? সাহেবদের খাস লোক, মস্ত বড় বাসা তাদের, মস্ত অবস্থা। তাহলে এত বছর বাবা মা আমাকে দেখতে একবারও এলো না কেন? তোমাকেও তো আমি কতবার জিজ্ঞেস করেছি, তুমি কিচ্ছু বলনি, খালি বলেছো পরে বলবে। কেন? জীবনে সব উত্তর সে সব সময় পাওয়া যায় না খোকা বাবু। কখনো কখনো একটা গোটা জীবন লেগে যায় উত্তর পেতে পেতে। এ কি চরণ, তুমি কাঁদছো কেন? না গো খোকা বাবু, কাঁদছিরা কাঁদছিরা, কাঁদবো কেন? খোকা বাবু, তুই কিন্তু একদম ফিট বাবু সেজি থাকবে। কাল রবিবার, সকাল সকাল আমরা বেরিয়ে যাব। হ্যাঁ, আমরা বেরিয়ে যাব। আসি গো খোকা বাবু। কি হলো রায়চরণ, আজ যে একেবারে দেখা না দিয়েই বেরিয়ে যাচ্ছ? আচ্ছা বাঙাল তো তুমি। আর ঝগড়াঝাটি করবো না গদাই, সেই তুমি যতই খোঁচা দাও না কেন। কেন, কি হলো হঠাৎ? শরীর খারাপ নাকি? না না, বলতে পারো অনেক দিনের জমানো একটা ঋণের বোঝা মাথা থেকে নামানোর সময় আইছে। মানে? সব মানে কি বোঝা যায় গদাই? সব মানে কি বোঝা যায়? ওই ওই ওপরে যিনি আছেন, তিনি ছাড়া সব উত্তর না তোমার কাছে আছে না আমার কাছে আছে। চলি গদাই, ভালো দেখো। আশ্চর্য, আজ রায়চরণকে অন্যরকম লাগলো কেন? চেয়ারে তো ভেঙেছেই, আজ যেন চোখগুলো কেমন ছলছল করছিল। আগেই তো কখনো এমন দেখিনি। কি হয়েছে ওর? কখন আসবে রায়চরণ? বেলা যে গড়াতে চললো। শান্ত হয়ে বসো অনু, চরণ যখন কথা দিয়েছে তখন ও ঠিক আসবে। ওর একটা কথাও আমি বিশ্বাস করি না। ওর কথার কোনো দাম নেই। ও বেঈমান, মিথ্যাবাদী, চোর। অনু একটু চুপ করো, আমার এত হইচই ভালো লাগছে না। আর যদি আজ রায়চরণ আমাদের খোকাকে নিয়ে না আসে, ও আমাদের সাথে। জয় হোক মা ঠাকুর, জয় হোক। এই দেখেন কাকে নিয়ে এসেছি সঙ্গে করে। খোকা, আমার খোকা কত বড় হয়ে গেছে। খোকা, তুই তুই কোথায় গেছিলি আমাদের ছেড়ে? আমাদের কথা তোর একবারও মনে পড়েনি? আমরা এতগুলো বছর
তোর কথা ভেবে ভেবে। খোকা বাবুর কাছে আমি একদিন সব কথা গোপন করছিলাম, নিজের পাপের কথা নিজের মুখে কিভাবে বলতাম বলেন দি? কি গোপন করেছিলে চলন, বলো তো? আমি মহাপাতকের কাজ করেছিলাম খোকা বাবু। তুমি যখন একটুখানি, তখন তোমার গায়ের সোনার গয়নার লোভে তোয় চুরি করে নিয়ে গেছিলাম গো। আমি চোর, আমি মহাপাপ করছি, আমি মহাপাপ করছি। ওই যে আমাদের খোকা, তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? এমন কাজের কি কোনো প্রমাণ থাকে বাবু? আমি যে আপনাদের ছেলে চুরি করছিলাম সে কেবল ঈশ্বর জানেন। ওই আমাদের খোকা, মায়ের মন কখনো মিথ্যে বলে না। তাছাড়াও এরকম ছেলেই বা কোথা থেকে পাবে? বেশ, রায়চরণ, তুই এখন আসতে পারিস। জীবনেও আর এই বাড়ির ছায়া মারাবি না তুই। বাবু একটু দয়া করেন বাবু, কলকাতায় যে কাজটা করতাম সেটাই জবাব দিয়েছে। বুড়ো হয়ে গেছি, আর গতর খেটে রোজগার করতে পারি না বাবু। কোথায় যাবো বাবু? তুই কোথায় যাবি না যাবি সেটা ভাবার কর্তব্য আমার নয়। বেরিয়ে যা। আচ্ছা মানছি, ও অনেক অন্যায় করেছে, চুরি করেছে, মিথ্যে বলেছে, কিন্তু এখন তো আমরা আমাদের খোকাকে ফিরে পেয়েছি। বলো, ওকে বরং ক্ষমা করে দাও। যে কটা দিন বাঁচে এখানেই থাকুক। না অনু, আমি যা বলি একবারই বলি। রায়চরণ আর এই বাড়ির ত্রিসীমানায় থাকবে না। যে এরকম কাজ করেছে তাকে কখনো ক্ষমা করা যায় না। বাবু বাবু পায়ে পড়ি বাবু, আমি কিচ্ছু করিনি বাবু, আমি কিচ্ছু করিনি। ঈশ্বর করেছেন বাবু, ঈশ্বর করেছেন। তোর সাহস তো কম নয় যে এমন বিশ্বাসঘাতকতার কাজ করে তাকে বিশ্বাস করা কর্তব্য নয়। সে আমি নই বাবু, আমি নই, আমার অদৃষ্ট। পৃথিবীতে আমার আর কেউ নেই গো বাবু, আর কেউ নেই। বাবা, কি? দেখো, রায়চরণ যা করেছে খুব অন্যায় করেছে, কিন্তু এখন যখন এত কান্নাকাটি জ্ঞান জ্ঞান করছে, ওকে ছেড়ে দাও। হাতে পায়ে ধরছে যখন, ছেড়ে দাও ওকে। আর ওকে যখন বাড়িতে থাকতে দেবে না, দিও না। ও মাসে মাসে কিছু টাকা ধরে দাও, তাহলেই হবে। খোকা বাবু, থামো তো, আমাকে আর একবারও তুমি ডাকবে না। তোমার মতো চোর বেঈমানের মুখে আমি ওই ডাক শুনতে চাই না। ইস, আমার তো লজ্জা হয়। এতদিন আমি তোমায় বিশ্বাস করেছি চরণ, তুমি তো আমায় খুনও করে দিতে পারতে। বলো। আমি আমি খোকা যখন বলেছে তখন আমার আর কিছু বলার নেই। বেশ, মাস মাস কিছু টাকা মাসোহারা আমি তোর বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেব, কিন্তু এ বাড়িতে থাকা আর তোর হবে না। যা যা, চলে যা বাবু, যা বলছি, নইলে ঘাড় ধরে তোকে বের করে দিতেও কিন্তু আমার হাত কাঁপবে না। যা। রায়চরণ আর কিছুই বলল না, আস্তে আস্তে উঠে দাঁড়ালো। হঠাৎ করেই যেন এই গোটা পৃথিবীতে নিঃস্ব হয়ে গেল। সত্যি আর মিথ্যের আবর্তে হারিয়ে যেতে শুরু করলো গ্রাম্য অশিক্ষিত বৃদ্ধ ভৃত্য রায়চরণ। অনুকূল অনুপমাকে একবার প্রণাম করে, সন্তানকে একবার শেষবারের মতো দেখে ধীরে ধীরে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে বাইরে গিয়ে পৃথিবীর অগণ্য মানুষের ভিড়ে মিশে গেল। মাসের শেষে যখন অনুকূল তার ঠিকানায় কিঞ্চিৎ বৃত্তি পাঠালো, তখন সে টাকা ফিরে এলো। সেখানে কোনো লোক নেই।